দেখো, আমাদের সহ ক্রিয়েটার একজন বলে দিয়েছে যে চাটলে ভিউজ হয় না, যত নেগেটিভ কন্টেন্ট করবে তত ভিউজ হবে। তাহলে আমরা তো ভিউজের জন্য এখানে বসেছি, তাহলে চাটবো কেন? চাটলে তো ভিউজ হবে না, নেগেটিভ করলেই ভিউজ হবে। কিন্তু যেটা যা প্র্যাকটিক্যালি তো সে কথা বলতে হবে। এবার সেটা নিয়ে যদি ম্যান্ডি আবার ভিডিও করে, সেটা ম্যান্ডির ব্যাপার। কারণ আজকাল দেখছি ক্রিয়েটারদের মধ্যে, মানে ব্লগারদের মধ্যে একটা চল হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝাড়তে আসবো। হ্যাঁ, মানে ব্লগিং যেমন করি করি, সেখানে যেরকম কন্ট্রোভার্সি ছুরি, কন্টেন্ট করি কন্ট্রোভার্সি ছুঁড়ে, সেটা তো করব, টাইটেল থাম্বনেলে তো খেলবই, ঠিক আছে? কারণ আমাদের ভিউজ দরকার, তার জন্যই তো টাইটেল থাম্বনেলে খেলি। কিন্তু ভিডিওতে সেগুলো দেখাবো না। কিন্তু এবার যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলবে, দেন অ্যান্ড দেন কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে বসবো, এবং সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শিক্ষিত 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 বলে ঠুকবো আর কি। মানে শিক্ষিতকে শিক্ষিত বলে তার কি ফায়দা হয় আমি জানি না, মানে ফায়দাটা কি হয় জানি না, কিন্তু শিক্ষিত শিক্ষিত বলে ট্রোল করব, এটাই ভাবে, ঠিক আছে? তো এখন দেখছি প্রত্যেকটা ব্লগারদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু ঝেড়ে আসবো, মনেরও শান্তি, ভিউজটাও হবে। কারণ কিছু কিছু লোক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পছন্দ করে না, কিছু কিছু ভিউয়ার্স তারা গিয়ে বলে বেশ করেছো, ঠিক করেছো, ঠুকে দিয়েছো, বাঁশ দিয়েছো, বেশ করেছো, এরকম বলবে। তো তার জন্য তারা তারা করছে। তো এটা এখন বেশ একটু ট্রেন্ড হয়েছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি তো করবেই, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে সে ব্লগাররাও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে এবং সেটাকে বলবে আমরা তো জাস্ট রেসপন্স করেছি, মানে কন্ট্রোভার্সির এগেনস্টে মানে বলতে এসেছি, এটাকে কন্ট্রোভার্সি ভিডিও বলে না। যাই হোক, একটা বদ্ধমূল ধারণা আছে ব্লগারদের মধ্যে, সরি, সেটা হচ্ছে যে শিক্ষিত লোকেরা কন্ট্রোভার্সি কেন করে? শিক্ষিত লোকেরা চাকরি করবে, অন্য কিছু করবে, কন্ট্রোভার্সি করে কেন? মানে কন্ট্রোভার্সি সম্বন্ধে তাদের একটা নাক সিটকানো আছে, মানে কোনো ভদ্রলোক, কোনো ভালো লোক, কোনো শিক্ষিত লোক কন্ট্রোভার্সি করতে পারে না। এটা কে বলেছে? আমি তো যতদূর জানি যে লেখাপড়া শিখলে তার যেটা হয় সেটা হচ্ছে কনফিডেন্স বাড়ে এবং তার নলেজ বাড়ে, এবং সেই জায়গা থেকে সে তার এক্সপ্রেসিভ ওয়েতে কথাটা বাইরে বের করতে পারে, ঠিক আছে? ঠিক কথা, মানে তার যে এক্সপ্রেশন, তার যে বক্তব্য, সেটা মানে তার মনের ভাব ক্লিয়ারলি বলতে পারে, এটাই তো শিক্ষার সবথেকে বড় পার্ট। তো সেই জন্য সে কনফিডেন্ট হয়, আর সেই জন্য সে বক্তব্য রাখতে পারে, তাই সে কন্ট্রোভার্সি করতে আসে। অশিক্ষিত লোক কী করে কন্ট্রোভার্সি করবে? তাই শিক্ষার সঙ্গে কন্ট্রোভার্সিটা বেশ অতপ্রতভাবে জড়িত। অশিক্ষিত লোক কন্ট্রোভার্সি করতে আসলে আর্ধেক কথা বলতে পারবে, আর্ধেক কথা বলতে পারবে না, কারণ তার তো মনের ভাব প্রকাশ করার ক্ষমতা নেই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আগের যে ভিডিওটা করেছি তাতে অনেকে এসে নানা কথা বলছে, সে বলতেই পারে, কিন্তু এখন যে ভিডিওটা করছি, এটা করার পর আবার কী বলবে সেটা জানি না। তো ম্যান্ডুর আজকের ভিডিওটা নিয়ে অবশ্যই কথা বলবো, তার আগে বলবো ম্যান্ডুর ছোটো মার ভিডিওটা দেখলাম, যেটা দেখে সত্যিই আমার মন জুড়িয়ে গেল। অদ্ভুত সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটা এবং রথটা, সুন্দর ফুলের কারুকার্য, এবং জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামকেও সুন্দর করে সাজিয়েছে। সবথেকে বড় কথা, সেই লেভেলের ভোগের আয়োজন, রান্নার ভোগ, মিষ্টির ভোগ, খাজা, গজা, পায়েস, এরকম করে প্রচুর প্রচুর প্রচুর, দেখেই না একটা ভক্তি এসে যাচ্ছিল। খুব ভালো লেগেছে, মানে আমার ব্লগটা এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে, মানে বলার কথা নয়, খুব 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 ভালো হয়েছে। আর মানে সত্যি, মানে একটা সুন্দর, মানে রথের বাড়িতে কীরকম অনুষ্ঠান হয়, তারপরে সেখানে ভোগ খাওয়া হয়, দেখেই মনে হচ্ছিল যদি কাছে থাকি তাহলে যাই একবার ঘুরে আসি, এরকম মনে হচ্ছিল। তো সেই জায়গা থেকে কিছু লোক ছোটো মার ওখানে কমেন্ট করেছে যে আমরা মঠে যাই রথ দেখতে, ঠিক আছে, আমরা মঠে রথের দড়ি টানবার জন্য ছুটে যাই, আর এই তোমাদের বাড়ির ম্যান্ডি, সে তোমাদের বাড়ির পুজো হলো সেখানে তো থাকলোই না, উল্টে দেখো রেস্টুরেন্টে গিয়ে কী খেয়ে এসেছে, ঠিক আছে? তো এবার আমার বক্তব্য হচ্ছে, ছোটো মার ওখানে ওই কমেন্ট করে কী লাভ হবে? ছোটো মা কি ওই কমেন্টের উত্তর দেবে না তাতে লাভ রিয়াক্ট দেবে? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যে করেছে তাকে গিয়ে অবশ্যই বলো, কিন্তু যেখানে ছোটো মার লাইফস্টাইল দেখাচ্ছে, যেখানে ছোটো মার বাড়ির জিনিস দেখাচ্ছে, সেখানে এই কথাটা বলার মানেটা কি? ছোটো মা তো ছোটো মার লাইফস্টাইল দেখাচ্ছে, সেখানে তো ম্যান্ডির ব্যাপার নেই, আর ম্যান্ডির তো গার্জেন তার সঙ্গে গিয়েছিল, ম্যান্ডির গার্জেন তো আর ছোটো মা নয়। তাহলে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি কিছু বলবার জায়গায় নেই, ম্যান্ডির হাজব্যান্ড তার সঙ্গে গেছে, তাহলে সেখানে ছোটো মা কী করবে? ছোটো মা বলতে পারে যে আমার বাড়ি অর্থে অনুষ্ঠান, তুমি থাকো, এটা বলতে পারে, তার বাইরে কিছু বলতে পারে না।
ঠিক আছে? অতএব ছোটো মাকে বলে কোনো লাভ নেই। এইবার আমার কাছে যেটা চোখে পড়লো, আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে যেদিনকে একদিন ম্যান্ডি ভিডিও করছিল আর আমাদের স্যান্ডি তার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিল, সেই সময় ছোটো মার ছেলে ওখানে ঘোরাঘুরি করছিল, মানে বাইরেটা। তো দেখলাম যে স্যান্ডির সঙ্গে তার কিন্তু কোনো কথোপকথন হলো না। তার মানে আমি বুঝে পাই না, মানে এদের কি ভাই ভাই কথাটুকুও হয় না? মানে যেরকম দেখলাম তাতে আমার মনে হলো না যে তাদের মধ্যে বাক্যালাপ আছে, এটা আমার মনে হলো। তো এটা আমার অদ্ভুত লাগলো আর কি, না স্যান্ডিকে দেখলাম না ছোটো মার ছেলেকে দেখলাম যে তাদের মধ্যে কোনো কথোপকথন হয়েছে। আলটিমেটলি দেখো, তারা তো জ্যাঠতো তো করতো তো ভাই, তো সেখানে ভাইয়ের সাথে ভাইয়ের কোনো কথা নেই, মানে কিরম একটা অদ্ভুত লাগলো না? আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে যে আমার ম্যান্ডিকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার পায়ে কি সর্ষে দেয়া আছে? মানে পায়ের তলায় তোমার কি সর্ষে দেয়া থাকে? তোমার কি কখনো বাড়িতে মন টেকে না? সব সময় মনে হয় যে এখানে উড়ে যাই, ওখানে উড়ে যাই, এখানে যাই, ওই যে কিসের এত ঘোরার ইচ্ছে আমি বুঝে পাই না। মানুষ সংসার করতে করতে হাঁপিয়ে গেলে 15 দিনে একবার, মাসে একবার কোথাও ঘুরতে গেল, কোয়ালিটি টাইম স্পেন্ড করলো, ঠিক আছে। যেখানে তোমার বর হাজব্যান্ড নিত্যদিন তোমার বাড়িতে রয়েছে, এমন নয় যে তোমার বর কাজের সূত্রে বাইরে থাকে বা কাজের সূত্রে প্রতিদিন সকালবেলা বেরোয়, ভোরবেলা রাত্রিবেলা আসে, সেক্ষেত্রে অনেক সময় ওই পার্সোনাল টাইমগুলো অনেকে মিস করে, তার জন্য হয়তো 15 দিনে একবার অক্সিজেন নেওয়ার জন্য ঘুরতে যায় বা মাসে একবার ভালো জায়গায় যায়, সেটা আলাদা কথা। বাট তোমার দেখছি নিত্যদিন নৈমিত্য দিন, প্রতিদিন এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, কিছু হোক না হোক চা খেতে যাব, কিছু হোক না হোক এখানে এটা করতে যাবো, ওটা করতে, কেন? মানে এই মেন্টালিটিটা কেন আমি তো বুঝতে পাই না। প্রথম কথা হচ্ছে আমি এটা পরিষ্কার বুঝতে পারছিলাম, যেহেতু জনি অসুস্থ সেহেতু স্যান্ডি বাইরে বেরোতে চাইছিল না, কারণ জনির প্রতি স্যান্ডির একটা ফিলিংস আছে, সেই জায়গাতে বেরোতে চাইছিল না। বাট তুমি সেটাতে কিন্তু খুশি হচ্ছিলে না, তোমার মনে হচ্ছিল যে জনির জন্য তোমার ঘোড়াটা বন্ধ হয়ে গেছে এবং তাতে তুমি আনস্যাটিসফাইড জোনে ছিলে। যেদিন থেকে জনি একটু সুস্থ হয়েছে, এবং তুমি তো আগেই তাকে সুস্থ করে দেওয়ার মেন্টালিটি রেখেছো, মানে ব্লগে অন্তত তাই বলেছো, যেখানে স্যান্ডি পরিষ্কার বলছে যে এখনও সুস্থ হয়নি, কিডনি এবং লিভারের শরীর খারাপ হলে, মানে অসুখ হলে সেগুলো এত তাড়াতাড়ি সারে না, তার পটি ব্ল্যাক ব্ল্যাক টাইপের হচ্ছে। আর সেখানে তোমার হচ্ছে কি যেন বলে, তোমার কিন্তু বলছে না আগের থেকে সুস্থ, অনেক সুস্থ, অনেক সুস্থ করেছো। প্রথম কথা হচ্ছে যে আমি শুনছি যে ডগিদের মেটে দেয়া যায় না, বেশি মেটে খাওয়া ভালো নয়, সেখানে চিকেন দিতে হয়, সেখানে তোমার ডগিকে চিকেন দিতেও বারণ করছিল, হ্যাঁ, কিন্তু যেহেতু খায় না বলে আবার চিকেন দিতে বলেছে। বাইরের ওই চিকেন তো বাদই দাও, পেডিগ্রির চিকেন, এমনি চিকেনও দিতে বারণ করছিল, লিভারটা এত খারাপ। সেখানে তুমি যেই একটু সুস্থ হয়েছে তাকে আবার মেটোই বটে, মেটে দিতে শুরু করে দিয়েছো কেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, সেদিনকে বোতল বলছিল যে ওর পটি ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে মেটে খাচ্ছে বলে, হয়তো হ্যাঁ হতে পারে, মেটে খেলে অনেক সময় ব্ল্যাক ব্ল্যাক হতে পারে, কিন্তু যেহেতু ওর মানে লিভারের প্রবলেম হচ্ছে, তার জন্য ডাইজেস্টিভ সিস্টেমেরই তো প্রবলেম হচ্ছে, আর সেই জন্য তার ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে, পটি হচ্ছে, ঠিক আছে। কিডনির সঙ্গে তো আমাদের ইউরিনের সম্পর্ক, আর পটির সঙ্গে তো লিভারের সম্পর্ক, তো সেখানে লিভার যদি খারাপ হয় তাহলে তার পটির মধ্যে এফেক্ট হবে। তো সেটা মেটে খেয়ে ওরম কালো কালো হয়েছে কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ লিভারজনিত যেহেতু কারণ আছে তাই তার ওরকম পটি হচ্ছে, এবং এর মানে সে কিন্তু ভিতর থেকে এখনও ক্লিয়ার হয়নি। কিন্তু আমাদের ম্যান্ডির তড়িঘড়ি, জনি সুস্থ হয়ে গেছে, জনি এখন ভালো আছে, তাহলে মা বর্ণামাসিকে রেখে যাই, আমরা ঘুরতে যাই, এটাই হচ্ছে ওর মেন্টালিটি। আর এই যে বর্ণামাসিকে রাখা, এই যে বলছিল না কথাটা যে খুব 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 ভালো কাজ করে, আমি অন্তত দেখিনি এত ভালো এত কাজ বর্ণামাসির থেকে। যখন মায়ের সংসারে করতো তখন তো আমি বুঝতাম না, বাট এই কদিন রেখে আমি বুঝতে পেরেছি বর্ণামাসি এই ওই সেই, এই যে এত গুণগান, কারণটা কি বলো তো? বর্ণামাসি হচ্ছে ভীষণ বিশ্বস্ত এবং পাহারাদার হিসেবে খুব ভালো, এবং ওর মা একা থাকলে বোর হবে, সব সময় যদি ওর মাকে রেখে যায়, সেক্ষেত্রে বর্ণামাসি আর ওর মায়ের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তো ওদের দুজনকে রেখে গেলে জনি আর জয়ীকে দিব্যি রেখে ওরা এখানে ওখানে ঘুরে বেড়াতে পারবে, আর এই জন্যই ওর বর্ণামাসিকে পছন্দ, ঠিক আছে। কাজের থেকেও হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ঠিক আছে, কাজের থেকেও এই যে প্রোটেক্টার, বাড়িতে থাকতে পারবে, গার্ড দিতে পারবে, প্লাস হচ্ছে বাচ্চাটাকে দেখতে পারবে, পশুটাকে দেখতে পারবে, তারপরে ওর মায়ের সঙ্গী হবে, দুজনে মিলে গল্প করতে করতে সময়টা কেটে যাবে, এই জন্য ওর বর্ণামাসিকে পছন্দ হয়েছে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি আগেই বলেছি যে ম্যান্ডি কোনোদিনই সমাজের পরোয়া করেনি, সমাজ কি বলছে না বলছে সেটা কোনো কেয়ার করেনি, কিন্তু ম্যান্ডি ওর সন্তানের প্রতিও সেই লেভেলের কেয়ারিং নয়, তার মানসিক দিকের সেই কেয়ারিং নয়। হ্যাঁ, কেন বলছি, তার পিছনে রিজন আছে। দেখো,
এটা তো পরিষ্কার যে ওই রথ ফথ হ্যানা ত্যানা এগুলো কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ করে। বাড়িতে পুজো পার্বণ অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা ভীষণ হো হো করে। যেখানে 3টে বাচ্চা বাড়িতে রয়েছে তারাও আনন্দ অনুষ্ঠানে যোগদান করেছে, খুব মজা টজা করছে, সেখানে হচ্ছে আমাদের জয়ী কিন্তু মিসিং। কেন না, জয়ী গেছিলো তার মা বাবার সঙ্গে রেস্টুরেন্টে। তাই সেদিনের যে অনুষ্ঠানটা, ওই রথ টানা, উড়োউড়ি করা, বাচ্চাগুলোর সঙ্গে মজা করা, ওই যে মাথায় ওই জগন্নাথ দেব একবার করে নেওয়া, এই যে ব্যাপারগুলো জয়ীর জীবন থেকে কিন্তু আউট হয়ে গেল। ঠিক আছে, এবার তাতে কি হলো, অ্যাকচুয়ালি ম্যান্ডি যদি নিজের ওই ব্যাপারগুলোকে সাইডে রেখে জয়ীর ব্যাপারটা, জয়ীর মেন্টালিটিটায় ফোকাস দিত, তাহলে কিন্তু ও অন্তত রথে জয়ীকে এখানে রাখার চেষ্টা করতো, তাই না? সেটা কিন্তু ও করেনি। হ্যাঁ, আমি মানছি ওটাও অনেক আগে থাকতে ঠিক হয়ে গেছে, দিদির সঙ্গে মিট আপ, একটা অন্য স্পিসিয়াস মুহূর্ত, সব ঠিক আছে, কিন্তু হয়তো ম্যান্ডি হয়তো রথে সেরকম পার্টিসিপেট করতোও না, এটা আমার মন বলছে। কিন্তু বাচ্চাটা তো করতো, বাচ্চাটা তো থাকতো সারাদিন, বাচ্চাটার তো একটা অন্যরকম হতো। এই যে মানসিক ব্যাপারটা, সেটা কিন্তু বাচ্চাটার মিস হলো। ঠিক আছে, আর তাহলে জয়ীর প্রতি যদি মানসিক কনসার্ন আমাদের ম্যান্ডি থাকতো, তাহলে তো এই জিনিসটা করতো না, না? এটা তো পরিষ্কার। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে একটা বাচ্চার মানুষ হওয়াতে কিন্তু এই মানসিক ব্যাপারটাও কিন্তু অনেক বড় পার্ট। জয়ী কিন্তু বড় ফ্যামিলিতে মানুষ, এরকম নয় যে একেবারে মা বাবা আর কেউ নেই, মানে আশেপাশে কেউ নেই, এরকম নয়। ওরা কিন্তু একটা বড় ফ্যামিলিতে মানুষ, যেখানে ওর ঠাকুমা ঠাকুরদা, এদিকে দিদা আছে, এদিকে পিসি আছে, এদিকে আরও ছোটো মা, বড় মা, হ্যাঁ, তারপরে তাদের মানে ছোটো মায়ের আর কি বৌমা, এরা সবাই রয়েছে, তো একটা বড় ফ্যামিলিতে রয়েছে। সেই বড় ফ্যামিলিতে এই রকম অনুষ্ঠান একটু বেশি হয়, এবং যেহেতু ওরা পুরোহিত বাড়ি, সেহেতু বেশিই হয়। তো সেই জায়গায় যে জয়ীর যে বেড়ে ওঠা, সেটা কিন্তু ম্যান্ডি একটু অন্যরকমভাবে করছে, ওকে কিন্তু সব জায়গাতে পার্টিসিপেট করাচ্ছে না। এইটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমার মনে হয় জয়ীর ছোটোবেলাটায় এই স্মৃতিগুলো খুব প্রয়োজন, বড় বেলায় ওর মধ্যে অন্য জিনিস গড়ে উঠবে, তো সেটা হয়নি। এইবার দেখো, তোমরা এটাও জানো যে জয়ীর পরীক্ষা হচ্ছিল, তার মানে পরীক্ষা বাকি ছিল, সেই সময় হচ্ছে গিয়েছিল, তো আর একটা পরীক্ষা বাকি, অ্যাবাকাশ, এটা বললো। তো পরীক্ষা যখন ওর শেষ হয়ে গেছে, এই সময় আমি জানি না রথের আগে ওর পরীক্ষা শেষ হয়েছে না রথের পরে, এটা আমার ঠিক মনে পড়ছে না। তো যদি পরীক্ষা এখন তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে যেখানে ওরা আকাশ পাপড়িদের বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য গেল, ঠিক আছে, তাহলে সেখানে কেন জয়ীকে নিয়ে গেল না? কারণ একটা জিনিস চিন্তা করো, আকাশ পাপড়ির বাড়িতে কিন্তু একটা বাচ্চা আছে, তো জয়ীও তো বাচ্চাদের সঙ্গে মিশতে ভালোবাসবে। হ্যাঁ, যেখানে ও বলছিল যে রিয়াঙ্কাদের ওদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা যায়নি, ওদের কি একটা প্রবলেম হয়েছে, তাহলে সেখানে ইজিলি জয়ীকে নিয়ে যাওয়া যেত, প্রিয়াঙ্কাও বাচ্চাটাকে নিয়ে যেত, আর ওদিকে তোমার আকাশ পাপড়িদের বাড়িতেও বাচ্চাটা আছে, তাহলে জয়ী তো ওদের সঙ্গটা পেত। তাহলে জয়ীকে ওর ঠাম্মা দিদা আর বন্যামাসির কাছে রেখে ও কেন চলে গেল? জয়ীরও তো ঘুরতে যেতে ইচ্ছা করেই, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং ভিউয়ার্সরা কিন্তু বারবার করে বলছে যে তোমার কি, মানে তুমি সব সময় যাচ্ছ, এটা তো এরকম নয় যে বড়দের জায়গায় যাচ্ছ, তা তো নয়। তাহলে তুমি সব সময় যাচ্ছ, তাহলে সেখানে তুমি জয়ীকে নিয়ে যাবে না? একটা তোমার হাত সেট হয়েছে, তাই এরকম জায়গায় যাচ্ছ। এবং বলেছে যেহেতু ও এখন একটু ভালো চালাতে পারে, তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম আকাশকে একটা সারপ্রাইজ দেবো, তো সেটা দেওয়ার জন্য আমরা গেছি। তো তার আগে ফোন করে জেনে নিয়েছি ওরা বাড়িতে থাকবে কি থাকবে না, সমস্ত কিছু জেনে নিয়েছি। রথের মেলাতে আসবার জন্য বলেছি, এগুলো বলেছি এই জন্য যাতে ও আর কি ওই বাড়িতে আছে কি না, কারণ ওদেরও তো কোনো প্রোগ্রাম থাকতে পারে, তো আছে কি না সেটা জেনে নেওয়ার জন্য আমি এইসব কথা বলেছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যখন মা বাবা গেল এবং ফিরেও এলো, তাহলে জয়ীকে কেন নিয়ে গেল না? বেরিয়েছে 3:30-র সময়, ঠিক আছে, দুপুরবেলা রান্না করেছিল পেঁপের তরকারি সোয়াবিন দিয়ে, আর করেছিল বরবটি ভাজা, আর ছিল মাছের ঝোল, ঠিক আছে, তাতে ওদের হয়ে গেছে। এবং তারপরে 3:30-র সময় হচ্ছে 2টো থেকে ব্লগ শুরু করেছে, 3:30-র সময় বেরিয়ে পড়েছে বড় বউ মিলে আকাশ পাপড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সেটা দিতেই পারে, তাহলে সেখানে বাচ্চাটা কেন নিয়ে গেল না? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে সব জায়গায় যদি ওরা দুজন যায়। এবং এতদিন কী হচ্ছে, জয়ীর টিউশনি আসবে, জয়ীর এটা শেখার আছে, ওটা শেখার আছে, জয়ীর পরীক্ষা আছে, সেগুলো মানা যায়। কিন্তু এখানে যখন কিছুই নেই, জয়ীর পরীক্ষা পড়াশোনা সব মানে মোটামুটি এন্ড হয়েছে এই সময়, তো এই সময় তো ওরও ঘুরতে যেতে ইচ্ছে করে, তো ওকে নিয়ে গেল না কেন? অদ্ভুত লাগলো আমার এই ডিসিশানটা, আমার অন্তত একদম ভালো লাগেনি।
আচ্ছা গেল এটা। তারপরে যেটা দেখলাম যে ও ক্যামেরা করতে করতে ঢুকেছে সারপ্রাইজ দিতে, তো দেখলাম যে আকাশকে দেখাচ্ছে, তো যেটা আসমানকে দেখাচ্ছে, এবং সেখানে দেখা গেল ও খালি গায়ে। আমরা কিন্তু জানি ইউটিউবে খালি গায়ে চট করে আসে না, মানে দেখাতে নেই শুনেছি, তো সেখানে ও মানে খালি গায়ে সেটাই দেখালো, ভালো কথা। খালি গায়ে দেখালো, আবার গামছা পরা খালি গায়ে, এই জিনিসটা দেখানোটা আমার মনে হয় ভালো হয়নি, কারণ ওরাও কিন্তু ব্লগার, ওরাও কিন্তু একটা লুকে থাকে সব সময়, তো সেইখানে তো আমি ওদের দেখিনি যে গামছা পরে ঘুরোঘুরি করছে, সেই জিনিসটা ওরা ব্লগে ক্যাপচার করেছে। সেখানে ম্যান্ডির কি উচিত হয়েছে ওকে খালি গায়ে গামছা পরা অবস্থায় ওকে ক্যাপচার করার? এটা আমার একদমই মনে হয় না ঠিক হয়েছে, বরং এটা সারপ্রাইজটা ওরা দেখে নিত, দেখে নেওয়ার পরে ওকে বলতো অন্তত গায়ে একটা জামা দে, তারপর আবার ওইটা ও শ্যুট করতো, অসুবিধা কিচ্ছু ছিল না। কিন্তু এইভাবে শ্যুট করাটা একেবারেই ভুল হয়েছে, যেহেতু ওরা ব্লগার, ওরাও ওদের মতো করে লাইফস্টাইল লিড করে, সেখানে এটা ঠিক হয়নি। এবার যেটা দেখলাম যে ও গিয়ে ঠকঠক করে নক করছিল ওই পাপড়ির ঘরটাতে, তো পাপড়ি কিন্তু দরজাটা খোলেনি। কেন না, ওদের যে চেনা পরিচিতি লোকজন আছে তারা তো জানে কীরকমভাবে দরজা ঠোকে, সেটাও জানে, তো এরকম মানে আননোন আওয়াজে ওর মানে সাহস হয়নি দরজাটা খোলার। আর সবথেকে বড় কথা দেখলাম যে ওদের বাড়িটা একেবারে রাস্তার ধারে, মানে রাস্তা থেকে ঢুকেই কিন্তু ওদের বাড়ি, ইভেন ওদের মনে হয় দোকান ঘর ফর ওই দিকটায় মুখ করেই আছে, রাস্তার দিকে আছে। এবার দেখলাম যে ওদের ঘরটাতে শাটার দেয়া মোটো, মানে শাটার দেয়া দরজা, মানে দরজাগুলো শাটার যে টানে সেই টানার হচ্ছে দরজার মতো। আমি বুঝতে পারলাম না কেন ওদের দরজাগুলো শাটার দেয়া মতো, ওটা কি দোকানঘর ছিল সেটাকেই ওরা থাকার ব্যবস্থা করেছে, আর সেগুলোই ওই জন্য ওরকম শাটার দেওয়া মতো, বুঝতে পারলাম না। সেটাই তো দেখলাম যে শাটার দেওয়া মতো, এবং বারান্দাও দেখলাম ওই যে গ্রিন কালারের রঙগুলো, ওটা যেন আমার মনে হলো শাটার, যেরকম দরজার মানে দোকানের শাটার হয় সেরকম। তো যাই হোক, সেখানে কিন্তু আমরা দেখলাম যে পাপড়ি খোলেনি, এবং পাপড়ি মনে হচ্ছে সেই সময় আকাশকে ফোন করেছে, আকাশ ফোন নিয়ে গিয়েছিল ওইদিকে, তো মনে হচ্ছে বাথরুমের দিকেই গিয়েছিল, তো সেই জন্য ও কিন্তু খোলেনি, ওকে ফোন করেছে। তারপরে তো মনে হয় বলেছে যে পিসিরা এসছে, তারপরে ও দরজা খুলে বেরিয়েছে, যে সারপ্রাইজ হ্যানা ত্যানা করে এরম বলছে। তো অনেকে দেখি বলছে রান্না করার ভয়ে ম্যান্ডি চলে গেছে, রান্না করবে না বলে ওইখানে চলে গেছে, হ্যানা ত্যানা নানা কথা বলছে, এইগুলো বেকার কথা। রান্না প্রতিদিন করে আর রান্না করার ভয়ে ও চলে গেছে, এটা কিরম বোকা বোকা কথা। রান্না করার ভয় হলে ও কিনে অনলাইনে অর্ডার করে খাবার খেতে পারে, তো সেখানে রান্নার ভয়ে চলে গেছে, এটা ভুল, ঠিক আছে। তো যেটা দেখলাম যে ওরা তারপরে নতুন গাড়ি করে ওদের মানে আসমানের বউকে নিয়ে ওরা ঘুরতে বেরিয়েছে, সেখানে ডিমের চপ ফপ এটা সেটা খেলো, টমেটোর চপ আর ডিমের চপ মনে হয় খেলো, তো বলে খুব সুন্দর। তো যাই হোক, সেটা খেলো। এবার সেখানে পাপড়ি একটা কথা বলেছে যে নতুন গাড়ি করে ঘোরার মজাই আলাদা, এই কথাটাতে আমার ঘোর অবজেকশান আছে, ঠিক আছে। কেন হচ্ছে যে দেখো, আমার ক্ষমতায় কুলিয়েছে, আমি একটা নতুন গাড়ি কিনেছি, আমার ক্ষমতায় কুলায়নি, আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, হতেই পারে। আচ্ছা, এবার আমি সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনেছি, আমার কাছে সেটা মানে মন্দির, মানে আমার কাছে আমার শখটা পূরণ হয়েছে, আমার কাছে সেটা প্রিসিয়াস। তাহলে সেক্ষেত্রে কারণ নতুন গাড়ি যতই হোক, সেটা অন্য লোকের গাড়ি, তো সেই গাড়িটার ঘোরার মজা বেশি না আমার নিজের গাড়িতে ঘোরাটা বেশি মজার? মানে আমি এটা পুরনো গাড়ির মালিক হতে পারি, কিন্তু আমার তো নিজের গাড়ি, সেটা পুরনো কিনেছি আমার পয়সার এতে, কিন্তু যে নতুন কিনেছে সে এফোর্ড করতে পারছে বলে নতুন কিনেছে, তো আমার নিজের গাড়ির থেকে অন্য লোকের পরের গাড়িটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি অন্তত মনে করি না। এই পাপড়ির এই কথাটাতে আমার যথেষ্ট অবজেকশান আছে, যে নতুন গাড়ি ঘোরার মজাই আলাদা। তাহলে তো অনেক লোক ব্র্যান্ডেড নতুন গাড়ি কেনে, আমরা সেই গাড়িতে ঘোরবার ইন্টারেস্ট রাখবো না। আমার নিজের ছোট্ট একটা সাইকেল থাকলেও সেটার প্রতি ফিলিংস আমার বেশি থাকবে, যেহেতু ওদের গাড়ি আছে, এবং ওরা মনে হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিল, যার জন্য ওরা কথাটা বলেছে। কিন্তু আমি মনে করি যে ওটা শুধুমাত্র ম্যান্ডিকে খুশি করার জন্য, বা পর্দায় মানে ইউটিউবের পর্দায় বলবার জন্য এটা বলেছে, কিন্তু রিয়েলি এটা সত্যি ও মানে না, কারণ নিজের গাড়িই হয়। তো তারপরে দেখলাম যে লাল লাল ঝোল আর কি, আর কুমড়ো ফুলের বড়া। তো গরম ভাতে প্রথম পাতে ওই কুমড়ো ফুলের বড়া বা এই ধরনের যে বড়া টাইপের আইটেমগুলো খেতে খুবই ভালো লাগে, তো সেটা খেলো। তারপরে মাংসের ঝোল ভীষণ সেই কালার হয়েছে, মানে একদম লাল টকটকে কালার, পাতলা ঝোল কিন্তু লাল টকটকে কালার, দেখলাম কালারটা ভালো এসেছে। তো সেই খেয়ে ওরা আর কি রওনা হলো আর কি, এটা দেখলাম। তো আমার এখানে
সবথেকে বড় বক্তব্য যে আমি ভাই ওদেরকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, আর আমি জানি যে আমি যখনই যাই আমি কিন্তু রাত্রিবেলা ফিরে আসব, সেখানে আমার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যেতে আমার কি অসুবিধা। তো সেখানে অনেকেই দেখি বলছে বিড়িমাসি আর বিড়ি মেশো ফুঁকতে ফুঁকতে যাবে বলে তার জন্য হচ্ছে বাচ্চাকে নেয়নি, ফুঁকবে বলে বাচ্চাকে নেয়নি, এই ওই সেই হেনা তেনা। আচ্ছা, তোমাদের মনে হয় যে ওই বাচ্চাটা জানে না? আমার তো মনে হয় ওর মা বাবা বিড়ির ব্যাপার হোক, অন্য কিছুর ব্যাপার হোক, সবটা মেয়েটা জানে, কারণ মেয়েটা ওই দেখে বড় হয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ওর দিদার লাইভে ও পরিষ্কার বলে দিয়েছিল যে ওর মায়ের ওই লাল জলের কথা, এবং সেই জন্য দিদা আবার সেই লাইভেই এক্সপ্রেশন দিয়ে ফেলেছিল, তারপর পরে লাইভটা প্রাইভেট হয়ে গেছিলো। তো সেই জন্য মেয়েটা অনেক ছোটোবেলা থেকে জানে বাবার কীর্তি মায়ের কীর্তি দেখে দেখে ও বড় হয়েছে, মানে এইসব জিনিস নেশার কীর্তি। তো সেইগুলো দেখে তারপরে ওর মেয়ে জানে না? তাহলে যদি ওই বিড়ি খাওয়ার জন্য মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়নি, এই কথাটাও আমার খুব পুকুত করে হাসি পাওয়ার মতো লাগছে, যে বিড়ি খেতে খেতে যাবে বলে তার জন্য হচ্ছে বাচ্চাকে নিয়ে যায়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে বোতলের কাছ থেকে এই বিড়ির ব্যাপারটা জানতে পেরেছে, এবং আমরা দেখেছি যে মানে বিড়ি আর কি ফিল্টার বিড়ি খায় এটা জানতে পেরেছে। তারপরে আমরা নিজেরা চোখে দেখেছি যে ও মাছ রান্না করতে করতে হাতের ফাঁকে ওর বিড়ি ছিল। তো যবে থেকে এটা দেখা গেছে, মানে ফুল প্রুফ যে ও বিড়ি খায়, বোতল বলেছে যে এই ছবি দিয়ে দেখিয়েছে, সেটা তো অনেকেই বিশ্বাস করেছে, কিন্তু সেখানে ম্যান্ডির ভিডিও থেকে ফুল প্রুফ। তো যবে থেকে এটা ফুল প্রুফ হয়েছে তবে থেকে ওকে বিড়িমাসি করেই লোকে ডাকে, এবং সেই থেকে এই যখনই কিছু কথা হয়, ও বিড়ি খাবে বলে এই করেছে, ও বিড়ি খাবে বলে ওই করেছে, ও বিড়ি খাবে বলে সেই করেছে, ও বিড়ি খাবে বলে সেটা করেছে। আরে বিড়ি খায় ঠিক আছে, রাস্তায় বেরিয়ে বিড়ি খায়, ও ছাদে বসে বিড়ি খায়, কোথাও ঘুরতে গেলে বিড়ি খায়, চা খেলেই ওর বিড়ি খাওয়ার ইচ্ছা হয়, যারা নেশা করে তাদের ইচ্ছে করে, তো সেগুলো সবই ঠিক আছে, কিন্তু তার মানে শুধু বাচ্চাকে নিয়ে যায়নি এই কারণে, এই কথাটা মানতে আমি নারাজ। এবং আমার জিনিসটা ভালোও লাগেনি যে এই বাচ্চাকে ছাড়া ওদের বাড়ি যাওয়ার, যেহেতু বাচ্চার পরীক্ষাটা হয়ে গেছে, এটা আমার একদমই ভালো লাগেনি। আর এই রথেও বাচ্চাটা যে মিস করেছে, বাচ্চাদের তো এরকমই মনে মনে ইচ্ছা হয়, সেটাও আমার মানে ওই রথের অনুষ্ঠানটা দেখার পর আমার খুব খারাপ লেগেছে, যে সত্যি আর সত্যিই আমার ছোটো মার প্রতি ব্যাপারটা আরও বেড়ে গেল, যে সেই লেভেলের ভক্তি ভরে, সেই লেভেলের সমস্ত কিছু মানে ভোগ রান্না করা 4টি ব্যাপার। তারপরে দেখলাম এক ভদ্রমহিলা মানে বললো আর কি, ম্যান্ডির ননদ বললো যে ম্যান্ডির ননদ উনি বললেন যে আমাদের মামি সম্পর্কের হয়, ঠিক আছে, তিনি তুলসীর মালা গাচ্ছে, অপূর্ব সাজিয়েছিল, যেমন রথটা তেমনি বাড়িটা, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো সাজিয়েছিল। যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখো, আমার তো খুব ভালো লেগেছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর ওদিকে এর ভিডিও ভালো লেগেছে, মানে ননদের, মানে ম্যান্ডির ননদের ভিডিও ভালো লেগেছে। সেখানে ম্যান্ডির ননদকে দেখলাম, তার মানে ছেলে মনে হয় জগন্নাথ নিয়ে এসেছিল বললো, আর তারপরে সে ও রথের মধ্যে জগন্নাথদের সাজিয়েছে। তো মানে ভোগ দিয়েছিল লুচি, সুজি আর সিমুইয়ের পায়েস, মানে ভোগ দিয়েছিল, সেটাও খুব ভালো লেগেছে। আর তারপরে প্রচুর মিষ্টি, মালপোয়া, মিষ্টি ফিষ্টি নিয়ে এসে ভোগ দিয়েছিল। আর সেরকম কিছু রান্না করতে পারেনি, কারণ ওর মা হচ্ছে ছোটো মাদের বাড়িতেই, ওখানেই জোগাড় যন্ত্র করছিল, ওখানেই সমস্ত করছিল, তাহলে ওর একা হাতে এত কিছু করা সম্ভব নয়, তার জন্য ও এইগুলো করেছিল। তারপরে ছোটো মার থেকে ভোগ নিয়ে এসে অর্পণ করেছে জগন্নাথকে, যে ছোটো মা দিয়ে গেছে বলল। এবং ছোটো মা এটাও বলেছে যে মানে প্রভু তো একটাই, মানে ওই জগন্নাথ সে তো একটাই, সে আমার বাড়ির হোক আর তোর বাড়ি হোক, তাহলে ওই প্রসাদ যদি ওনাকেও দেওয়া হয় তো অসুবিধাটা কী আছে। আর এটা আমার মনে হয় ঠিকই বলেছে, ও রান্না করতে পারেনি তো কী হয়েছে, ছোটো মা তো ভোগ রান্না করেছে, সেই ভোগ থেকে যদি ওনাকে আলাদা করে ওরা দেয় তো অসুবিধাটা কী আছে, খুব ভালো করেছে। আর দুজনেরই পুজোর অনুষ্ঠান দেখে সত্যিই ভালো লেগেছে। আর সত্যিই কথা যে ম্যান্ডি ওদের বাড়ির পুজোয় যে থাকে না, তার পিছনে কী রহস্য আছে, কিছু না কিছু রহস্য আছে, কারণ আমি দেখেছি না কীর্তন না এই অনুষ্ঠান কোনোতেই ও থাকে না, তো সেই রহস্যটা কী, কিছু না কিছু আছে, নালে তো এতটা বিমুখ হয় না, মানে কোনো এরকম ধরনের পুজো অনুষ্ঠানে ওকে কিন্তু পার্টিসিপেট করতে দেখা যায় না, এটা আমরা দেখেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও।